এখন আমি চিত্রণ বা অপেক্ষক যে লেসনটি নিয়ে আলোচনা করছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি, এবং আজকের শুরুতে যে চিত্রণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনটু ম্যাপিং, যেটাকে বাংলাতে বলে উপরে চিত্রণ। এছাড়া অনটু ম্যাপিং এর আরো দুটো নাম আছে, একটা হচ্ছে সার্জেকশন বা বলা হয় সার্জেক্টিভ ম্যাপিং। তো আজকের প্রথম পার্ট উপরে চিত্রণ, এটা নিয়ে আলোচনা করা হোক। দেখো, প্রথমে বলি যে সার্জেক্টিভ ম্যাপিং বা সার্জেকশন বা উপরে চিত্রণ এটা কি। একটা চিত্রণ বা ম্যাপিং এফ সাচ দ্যাট এ টু বি, এটাকে একটা উপরে চিত্রণ, বা একটা নাম হচ্ছে পরিব্যাপ্ত চিত্রণ। এটা বলা হবে যদি বি সেটের প্রত্যেকটি পদের এ সেটে এক বা একাধিক এফ প্রাকবিম্ব বা যেটাকে প্রি ইমেজ বলে সেটা থাকে। অর্থাৎ যদি এফ অফ এ সমান বি হয়, অর্থাৎ যদি এফ চিত্রণের প্রসার এবং সহ অঞ্চল বা কোডোমেইন সমান। মানে কি, বি সেটের যে প্রত্যেকটা পদ আছে সেই প্রত্যেকটা পদের এ সেটে এক বা একাধিক প্রাকবিম্ব থাকে। এখানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা প্রাকবিম্ব আছে। বি ওয়ানের জন্য এ ওয়ান, বি টুর জন্য এ টু, বি থ্রির জন্য এ ফোর, বি ফোর এর জন্য এ থ্রি। তো প্রত্যেকটা প্রাকবিম্ব আছে এক বা একাধিক, এখানে একটা আছে, একাধিকও থাকতে পারে। তো এক বা একাধিক প্রাকবিম্ব থাকবে, এবং এই ক্ষেত্রে এফ এর সমান বি হবে, এফ অফ এ সমান বি। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলে, বা আরো যদি ইজিলি বলি তাহলে এফ চিত্রণের প্রসার আর সহ অঞ্চল বা কোডোমেইন যেটা সেটা সমান হতে হবে। ঠিক আছে, তাহলে সেটা উপরে চিত্রণ হবে। আমি এফ অফ এ সমান বি এই সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, তার আগে পরেরটা পড়িয়ে দিই, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। এবার পড়বো অন্তঃচিত্রণ বা যেটাকে বলা হয় ইনটু ম্যাপিং। আবারও বলি, ম্যাপিং মানে কিন্তু একটা ফাংশন, অবশ্যই ফাংশন, ক্লাসে বলেছিলাম এটা। ম্যাপিং মানে কিন্তু ফাংশন, অবশ্যই ফাংশন হবে। তো অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং এটা কি বলছি, একটা অপেক্ষক এফ সাচ দ্যাট অথবা একটা ফাংশন এফ সাচ দ্যাট এ টু বি, এটাকে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং বলা হবে যদি বি সেটের অন্তত একটি পদের অস্তিত্ব থাকে যার এ সেটে কোনো প্রিইমেজ নেই। দেখো, এখানে বি সেটে অন্তত একটা পদ পেয়েছি বি ফোর, যার কিন্তু কোনো প্রিইমেজ বা প্রাকবিম্ব নেই। বি ওয়ানের জন্য এ ওয়ান প্রাকবিম্ব যেটা, বি টুর জন্য এ টু, বি থ্রির জন্য এ থ্রি, কিন্তু বি ফোরটা রিমেইন ইনভ্যারিয়েন্ট, এখানে ওর জন্য কোনো প্রাকবিম্ব নেই। তাহলে এটাকে বলা হবে, বা এরকম কেস আসলে সেটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। এক্ষেত্রে দেখো, বি ওয়ান দুটো আছে প্রাকবিম্ব এ ওয়ান এবং এ টু, বি টুর জন্য এ থ্রি, কিন্তু বি থ্রি আর বি ফোর এর জন্য কোনো প্রাকবিম্ব কিন্তু নেই। তো এই ক্ষেত্রে এটা অন্তঃচিত্রণ। বোঝা গেল? তো তোমরা ছবির আকারে মনে রাখবে, যেভাবে এখানে ড্র করা হয়েছে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা পড়বো বাইজেক্টিভ ম্যাপিং, অথবা নাম আছে বাইজেকশন। এবং বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন কখন হয় সেটা আগে আমরা জানবো। দেখো, বাইজেকশন মানে হবে ওয়ান ওয়ান ম্যাপিং প্লাস অন টু ম্যাপিং। এই কন্ডিশনটা হোল্ড করলে এটাকে বাইজেক্টিভ ম্যাপিং বলা হয়। অর্থাৎ বাইজেক্টিভ অথবা বাইজেকশন হতে গেলে সেই ম্যাপিং বা সেই ফাংশনটাকে ওয়ান ওয়ান হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অন টু হতে হবে। তো ওয়ান ওয়ান আমরা একটা নাম পড়েছিলাম, যেটাকে ইনজেকশন বা ইনজেক্টিভ বলা হয়, বা ইকো আগে ক্লাস আলোচনা করেছি। আর তার সাথে অন টু হতে হবে। দুটো কন্ডিশন হোল্ড করলে সেটাকে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। এখানে দেখো, একটা চিত্রণ এফ সাচ দ্যাট এ টু বি, এটাকে একৈক উপরে চিত্রণ বলা হবে, মানে বাইজেক্টিভ বলা হবে যদি চিত্রণটি একই সঙ্গে ওয়ান ওয়ান এবং অন টু হয়। তাহলে এখানে ছবিটা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে। এ ওয়ানের সঙ্গে বি টু, এ টু থেকে গেছে বি থ্রি, এ থ্রি থেকে গেছে বি ওয়ানে। তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে, একই সঙ্গে অন টু হচ্ছে। অন টু মানে কি, একটু বললাম যেটা সাবজেক্টিভ। এই যে
এ সেটে এক বা একাধিক একটা থাকতে পারে অথবা একাধিক প্রাকবিম্ব থাকবে। তাহলে 1 1 এবং 1 2 হবে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে এটা বোঝাই। এ সেট দেওয়া আছে 1 2 3 4, বি সেট দেওয়া আছে 1 4 9 16 25 এবং এই ম্যাপিংটা এফ সাচ দ্যাট এ টু বি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা ডিফাইন করা আছে, যেখানে ফর অল এক্স বিলংস টু এ। তাহলে এক্ষেত্রে তুমি মান বসাও, এক্স জায়গায় 1 বসাও। তাহলে এফ অফ 1 কত হচ্ছে, এফ অফ 1 এক্স জায়গায় 1 বসাও, তাহলে এফ অফ 1 1 স্কোয়ার মানে 1। এফ 2 বসাও 2 স্কোয়ার 4, এফ 3 বসাও 9, এফ 4 বসাও 16। তাহলে প্রত্যেকটা দেখে এফ এ ইকুয়াল টু বি হচ্ছে না? এই যে এফ এ সমান বি যে প্রথমে বলেছিলাম, এখন হয়তো তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তাহলে এফ এ সমান বি কন্ডিশনটা হোল্ড করছে। দেখো এফ অফ এ বসাচ্ছি, প্রত্যেকটা বি এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল 1 4 9 16। ওকে, এবং আমি কি বলেছিলাম, তাহলে এই ম্যাপিংটা যেটা হলো এটা কি একটা দেখো ইনভ্যারিয়েন্ট আছে, এটা কিন্তু পড়ে রইল মানে 25টা। তাহলে এটা কিন্তু অন টু ম্যাপিং বা উপরে চিত্রণ হবে না, এটা কি হবে, অন্তঃচিত্রণ হবে বা ইনটু ম্যাপিং হবে। ইনটু ম্যাপিং এর যে ডেফিনেশনটা বলেছিলাম, অন্তত একটা থাকবে যেটা অস্তিত্ব, মানে বি সেটের অন্তত একটা পদে যেটা অস্তিত্ব থাকে, কিন্তু এ সেটে কোনো প্রাকবিম্ব নেই। তাহলে এটা কি হবে, এটা 1 1 হচ্ছে, কিন্তু সেটা কি ইনটু, নট অন টু। পরেরটা দেখো, এই যে বলা আছে, সুতরাং দেখা যাচ্ছে এফ সাচ দ্যাট এ টু বি একটা 1 1 ইনটু ম্যাপিং। দুইটা দেখো, এ দেওয়া আছে -1 -2 0 1 2, বি দেওয়া আছে 0 1 4 9 16 এবং এই ম্যাপিংটা বা এই চিত্রণটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত করা আছে। তো মান বসো, এফ অফ -1 1, এফ অফ -2 4, এফ অফ 0 0, এফ অফ 1 1, এফ অফ 2 4। তাহলে প্রত্যেকটা আমি করলাম -1 -2 0 1 2, প্রত্যেকটার জন্য দেখো আমি ম্যাপিংটা করেছি। এখানে -1টা 1 এ গেছে, এফ অফ -2টা 4 এ গেছে, -2টা 4 এ গেছে। তো প্রথমে আমরা লিখে নিলাম -1 -2 0 1 2 আর 0 1 4 9 16, প্রত্যেকটা লিখলাম। এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম মেনি ওয়ান ফাংশনের ক্ষেত্রে বা মেনি ওয়ান ম্যাপিং এর ক্ষেত্রে ক্লাসে বলেছিলাম, যেটা এখানে তো সেটাই, যে এক বা একাধিক কি আছে, সরি 2 বা ততোধিক হবে, এক বা একাধিক হবে না, 2 বা ততোধিক হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে সংজ্ঞাটা দেখলে যে একটা চিত্রণ এফ সাচ দ্যাট এ টু বি, একে বহু এক চিত্রণ বলা হবে যদি এ সেটের 2 মানে অ্যাটলিস্ট দুটো হতেই হবে, অ্যাটলিস্ট 2 বা তার বেশি, অ্যাটলিস্ট এ সেটের 2 বা ততোধিক পদের বি সেটে একটি প্রতিবিম্ব থাকে। 2 বা ততোধিক সেটে দেখো একটাই প্রতিবিম্ব। মানে যদি বলি বি1 এর জন্য 2টো আছে, আবার বি2 এর জন্য দেখো এখানে একটা, আবার মানে বি1 এর জন্য 2টো করে a1 আছে আর a4 আছে, এটা বহু এক চিত্রণ। আবার এখানে বি1 এর জন্য দেখো প্রাকবিম্ব a1 আর a2 আছে। 2 বা ততোধিক, 2 এর বেশি থাকতে পারে, হয়তো বি1 এখান থেকে প্রাকবিম্ব a1 a4 a3 হলো, হতেই পারতো কোনো একটা কন্ডিশনে। তাহলে এটা বহু এক চিত্রণ, কারণ এখানে প্রাকবিম্ব দেখো অনেকগুলো আছে, এই 1টা 2টো থেকে প্রাকবিম্ব 2টো 1 -1, ঠিক আছে। তো এখানে 4 দেখো 2টো, একটা হচ্ছে -2 একটা 2, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই 1 1 হবে এবং মানে অ্যাকচুয়ালি মেনি ওয়ান ইনটু ম্যাপিং বলতে পারি, মেনি ওয়ান আর কি ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং যে সংজ্ঞাটা বললাম, ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা মেনি ওয়ান ইনটু ম্যাপিং। তো বুঝতে যদি কারো কোথাও ডাউট হয় অবশ্যই কমেন্ট করবে। দেখো পরের এক্সাম্পলটা, এ সমান 1 2 3 4, বি সমান 3 5 7 9। এটা এ টু বি, এই ম্যাপিংটা এফ এক্স ইকুয়াল টু 2x + 1 ফর অল এক্স বিলংস টু এ, মানে এক্স এর যে উপাদানগুলো আছে এখানে প্রত্যেকটা এতে বিলং করছে, এটাতে সংজ্ঞায়িত। তাহলে এফ অফ 1 করো, কত হচ্ছে 3, এফ অফ 2 বসাও 5, এফ অফ 3 বসাও 9, এফ অফ 3 হচ্ছে 7, আর এফ অফ 4 হচ্ছে 9। তো এটা প্রত্যেকটা তুমি ম্যাপিং করো। 1 যাচ্ছে 3-এ, 2 5 3 7 4 9, মানে দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু ইমেজটা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল হয়েছে, একটা করেই হয়েছে।
তাহলে এটা কি হবে, এটা 1 1 হয়েছে, আর কি হয়েছে, অন টু হয়েছে, মানে বাইজেক্টিভ ম্যাপিং হয়েছে। যেটা বলেছিলাম 1 1 আর 1 2 হলে বাইজেক্টিভ বলা হবে। এখানে দেখো 7 এর জন্য বলো দুটো কিন্তু প্রি ইমেজ নেই, 9 এর জন্য কোনো দুটো প্রি ইমেজ নেই, 3 এর জন্য নেই, 5 এর জন্য নেই, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা হয়েছে। তাহলে এটা 1 1 এবং 1 2 অর্থাৎ বাইজেকশন। ওকে, ঠিক আছে। তো পরে এক্সাম্পলটা দেখে নেবে, একেবারে বলা আছে মেনি অন টু ম্যাপিং এর ক্ষেত্রে বললাম একটু আগে। এছাড়াও তোমাদের আরো যে দুটো প্রকার অপেক্ষক বা চিত্রণ জানবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং অর ফাংশন। কনস্ট্যান্ট ম্যাপিংটা কি বলছে, একটা চিত্রণ এফ সাজ দ্যাট এ টু বি, এটাকে ধ্রুবক চিত্রণ বলা হবে ফর অল এক্স বিলংস টু এ দেয়ার এক্সিস্ট সি বিলংস টু বি, যাতে এফ অফ এক্স ইকুয়াল টু সি হয়, মানে কনস্ট্যান্ট সোজা কথা। এ দেওয়া আছে 1 2 3 4 5, বি দেওয়া আছে এ বি সি ডি। তো এফ অফ 1 করলে কত হবে, কনস্ট্যান্ট তো সি হবে, এফ অফ 2 করলেও সি হবে, এফ অফ 3 করলেও সি হবে, প্রত্যেকটা সিতে যাচ্ছে। দেখো এটা কি ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং, এটাকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, বা যেটা বাংলা বলা হয় উপাদান স্থির চিত্রণ। এটা কি উপাদান স্থির চিত্রণ বা অপেক্ষক। বলছে একটা চিত্রণ এফ সাজ দ্যাট এ টু এ, মানে এ থেকে দিয়ে যাচ্ছে ম্যাপিংটা, এটাকে উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং বলা হবে আর ফাংশন বলা হবে যদি ফর অল এক্স বিলংস টু এফ এক্স ইকুয়াল টু এক্স হয়, মানে ওই এলিমেন্টটাই হয়, এবং এটাকে ডিনোট করা হয় আই সাফিক্সে এ দ্বারা। তাহলে আই এ সাফিক্সে এক্স হচ্ছে এক্স হবে। তাহলে এর সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4, তাহলে আই এ 1 কত হবে 1, মানে নিজেরটাই হবে, আই এ এক্স ইকুয়াল টু এক্স হবে, আই এ 2 2 হবে, আই এ 3 3 হবে, আই এ 4 4 হবে। দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেক নিজে রয়েছে, এটাকে বলে উপাদান স্থির। মানে উপাদান স্থির বলছে কেন, এখানে যে এলিমেন্টগুলো আছে এখানে সেম এলিমেন্ট আছে, এটাকে বলে বাংলায় বললে উপাদান স্থির, আর যদি আমরা ইংলিশে বলি সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। ক্লিয়ার? তো এই কয়টা ম্যাপিং সাধারণত তোমাদের আছে। এরপরে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং অর ফাংশন। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা ম্যাপিং এর, তো সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা চলে যাচ্ছি চিত্রণের সংযোজন অর্থাৎ অপেক্ষকের সংযোজন, অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং অর ফাংশন। এক্ষেত্রে আমরা চিত্রণগুলিকে সংযোগ করব। ঠিক আছে, তো এখানে ক্রাইটেরিয়াগুলি কি দেখে নিই আগে। ধরা যাক এবিসি তিনটি অশূন্য সেট আছে, মানে নাল সেট না, ঠিক আছে, এবং এফ সাজেড এ টু বি আর জি সাজেড বি টু সি দুটি ম্যাপিং। তাহলে ফর অল এক্স বিলংস টু এ দেয়ার এক্সিস্ট এ ইউনিক এফ এক্স বিলংস টু বি, and for all fx belongs to b there exists a unique g of fx belongs to c, মানে সব x এতে আছে এবং তার দরুন সেখানে একটা fx থাকবে যেটা কিনা b তে থাকবে, আবার for all fx belongs to b আবার fx টা b তে থাকবে, তার দরুন সেখানে g of fx টা c তে থাকবে, মানে দুটো ম্যাপিং কে সংযোগ করছি। এটা যদি আমরা সংজ্ঞাতে চলে আসি তাহলে একটু বলছি আমি, বলছে এই ধারণাটাকেই দুটি চিত্রণ এফ এবং জি এর সংযোগ বলা হবে, এবং একে জি কম্পোজিশনে বা এফ জি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং দুটি চিত্রণের সংযোজনের সংজ্ঞা আমরা এবার আলোচনা করব। দুটি চিত্রণ এফ সাজেড এ টু বি আর জি সাজেড বি টু সি এর সংযোজন হলো অপর একটা চিত্রণ জি কম্পোজিশন এফ সাজেড এ টু সি, যা নিম্নলিখিত রূপে আমরা লিখতে পারি। মানে ধরো এখানে আছে একটা ম্যাপিং আছে এফ সাজ দ্যাট এ টু বি, আর একটা আছে ধরো জি সাজ দ্যাট বি টু সি। এদের সংযোজনটা যেটা এখানে ডিফাইন করা হচ্ছে জি কম্পোজিশন এফ, এটাকে কম্পোজিশন বলা হয়। সাজ দ্যাট এই ম্যাপিংটা এ টু বি, বি থেকে সি, এবার এর কম্পোজিশনটা হবে এ থেকে সি তে, এ টু সি, এটাকে লেখা হবে জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, এটা মানে লেখা হবে জি অফ এফ এক্স। এটা কি লেখা হবে জি অফ এফ এক্স ফর অল এক্সটা বিলং করছে এতে। ঠিক আছে, ওকে। তো এখানে এই চিত্রণের সংযোজনের চিত্রটা দেওয়া হয়েছে। দেখো এবিসি তিনটি সেট আছে, এখানে এক্স
এক্স থেকে ম্যাপিং হয়েছে এফ এক্স, এবার এফ এক্স থেকে এখানে জি অফ এফ এক্স, এখান থেকে ম্যাপিং জি হয়েছে। তো এইখান থেকে একবার যদি যাই সেটাকে লিখবো জি কম্পোজিশন এফ। এখানে কি হয়, এফ ম্যাপিংটা হচ্ছে এফ অফ এক্স, এফ থেকে এটা জি, এটা হচ্ছে জি অফ এফ এক্স, এখানে গেছে তাহলে জি অফ এফ এক্স, আর এখান থেকে একবারে সেটা জি কম্পোজিশন এফ। এটা হচ্ছে চিত্রণের সংযোজন। তো এখানে মন্তব্যগুলো দেখতে পারো, বলছে জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব থাকবে যদি এফ এর পাল্লা জি এর সংজ্ঞার অঞ্চলের উপসেট হয়, মানে এর মধ্যে থাকতে হবে। আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এফ কম্পোজিশন জি এর অস্তিত্ব থাকবে যদি জি এর পাল্লা এফ এর সংজ্ঞার অঞ্চলের উপসেট হয়। এখানে আরেকটা ভাবে দিয়েছে, এটা জি কম্পোজিশন এফ, এটা এফ কম্পোজিশন জি, তাহলে এটা জিটা আগে হবে, এফটা পরে হবে, উল্টো। ওকে, দেখো উদাহরণটা দিয়েছে, ধরা যাক এফ সাজ দ্যাট আর টু আর ম্যাপিংটা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর একটা আছে জি আর টু আর জি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস টু, দুটি চিত্রণ। তো এই ক্ষেত্রে রেঞ্জ অফ এফ, এফ এর যে রেঞ্জ সেটা দেখো, জি যে ডোম আছে, জি ডোমেন অফ জি সেটার অপোজিট, তাই তো, দুটি আর থেকে আরে আছে। আবার রেঞ্জ অফ জি, জি এর যে পাল্লা সেটা ডোমেনের প্রপার সাবসেট, ডোমেন অফ এফ, তাহলে এক্ষেত্রে দুটোর অস্তিত্ব আছে। আচ্ছা, এবার দেখো, এবার জি কম্পোজিশন এফ তার এক্স করলে কি হবে, এটা মানে লেখা হয়, এটা মানে লেখা আছে জি অফ এফ এক্স, আবার এফ এক্স মানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে জি অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স স্কোয়ার মানে কত, এক্স জায়গায় এক্স স্কোয়ার পুট করো, তো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু। আবার এফ কম্পোজিশন জি এক্স কত হবে, এফ অফ জি এক্স, এফ অফ জি এক্স মানে কত থ্রি এক্স প্লাস টু, তাহলে এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ থ্রি এক্স প্লাস টু কত হবে, থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার, তাহলে জি অফ এফ এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস টু অ্যান্ড এফ অফ জি এক্স থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার, দুটো তো অসমান, তাহলে বলতে পারছি জি কম্পোজিশন এফ ইজ নট ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি। আবার পরেরটা ক্ষেত্রে দেখবে দুটো সমান এসছে, দেখে নেবে এখানে দুটো অস্তিত্ব আছে নাকি, কি করে বুঝবে, যেটা বললাম এফ এর পাল্লা জি এর সংজ্ঞার অঞ্চল উপসেট, আর জি এর পাল্লা এফ এর সংজ্ঞার অঞ্চল উপসেট, এটা দেখবো আমরা, কারণ দুটোই আর টু আর ফাংশনে গেছে এখানে। তাহলে এফ এর যে পাল্লা সেটা হচ্ছে জি সংজ্ঞার অঞ্চলের উপসেট, জি যেভাবে ডিফাইন করা আছে আর থেকে আর, সেটা উপসেট। আবার উল্টো হবে বললেও সেটা সত্য, তার মানে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব আছে। তো একটা এখানে প্রপার্টি চলে যেতে পারি আমরা, প্রমাণটা লাগবে না, জাস্ট আমরা স্টেটমেন্ট বা বিবৃতিটা পড়ে রাখবো। বলছি যে চিত্রণের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। বলছে যদি এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট বি টু সি আর এইচ সাজ দ্যাট সি টু ডি তিনটি চিত্রণ হয়, তবে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন জি কম্পোজ এফ সমান এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ, মানে সংযোগ প্রপার্টি হোল্ড করে। তো এগুলো একবার দেখে নেবে। এবার আমি চলে যাচ্ছি বিপরীত চিত্রণ বা বিপরীত অপেক্ষক। ঠিক আছে, এটা কখন থাকবে বলে দিচ্ছি। ইনভার্স ম্যাপিং, ধরি এফ একটি চিত্রণ যার সংজ্ঞার অঞ্চল এ আর প্রসার বি, তাহলে আমরা জানি ফর অল এক্স বিলংস টু এ দেয়ার এক্সিস্ট এ ইউনিক ওয়াই ইকুয়াল টু এফ এক্স বিলংস টু বি। তাহলে যে কোনো এক্স বিলংস টু এর জন্য সেখানে একটা ইউনিক থাকবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেটা বিলং করবে বিতে। এখন যদি এ বিলংস টু এ আর বি বিলংস টু বি হয়, তাহলে কি বলেছিলাম, এফ ইকুয়াল টু বি হবে। এখানে এটাকে বলা হবে বি পদের প্রি ইমেজ বা প্রাকবিম্ব, আর এটাকে বলা হবে বি পদের বিপরীত। তাহলে এখানে আমরা কি ডিনোট করব, এবং এটাকে বলা হবে এফ ইনভার্স বি দ্বারা ডিনোট করব, উল্টো যেহেতু। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি এফ ইনভার্স বি সমান এ সাজ দ্যাট এ বিলংস টু এ, এটা বিলং করছে এতে, আর এফ এর সমান কত হচ্ছে বি, কারণ এফ ইনভার্স বি সমান যদি এ হয়, এখানে এফ ইনভার্স টি পাশে কত হবে এফ এ, এফ এর সমান বি হচ্ছে। এটাই ডেফিনেশন, অর্থাৎ চিত্রণটি বহু এক বা মিনি ওয়ান চিত্রণ হয়, তবে এফ ইনভার্স বিতে একাধিক পদ থাকতে পারে, কিন্তু যদি চিত্রণটি ওয়ান ওয়ান হয় তবে এফ ইনভার্স বিতে কেবলমাত্র একটা পদ থাকবে। এখানে দেখতেই পাচ্ছ এফ অফ এ ওয়ান বি টু, ধরছি এফ অফ এ টুটা একই বি টু, এফ অফ এ থ্রি বি থ্রি, কিন্তু বি ওয়ান আর বি ফোর এখানে থাকছে না। তাহলে উপরের চিত্রণটিতে এফ ইনভার্স বি টু যেটা বললাম, এফ ইনভার্স বি টু কত হবে, এ ওয়ান আর এ টু হবে। এফ ইনভার্স মানে বিপরীতটা, ইনভার্সটা, এফ ইনভার্স বি টু কত হবে, কার এখান থেকে এসছে এ ওয়ান আর এ টু। এফ ইনভার্স বি থ্রি
কত হবে A3 হবে। কিন্তু দেখো F ইনভার্স B1 আর F ইনভার্স B4 দুটো তো নেই, তাহলে সেটা 5 হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে লক্ষণীয় বিষয়। আসলে বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্ট করবে। তো ইনভার্সের বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলো দেখে নেবে, খুব একটা এখানে আলোচ্য বিষয় না এগুলো। তো সামারিটা একবার দেখে নেবে এই লেসনটা থেকে। ইম্পর্টেন্ট নোটেশন বলে দিই এখানে, যদি dy/dx গ্রেটার দ্যান 0 হয় বা dy/dx লেস দ্যান 0 হয়, তাহলে y যে ফাংশনটা সেটা হচ্ছে 1 হবে। কোনো ফাংশন f(x) দেওয়া থাকলে সেটা চেক করার জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তাহলে এখানে এটা মনে রাখবে যে একটা ফাংশন দেওয়া থাকলে তার ডেরিভেটিভ করব। আমি এগুলো অবশ্যই আলোচনা করবো পরে, প্রবলেম নেই, জাস্ট একটু হাইলাইট করে দিলাম এটা। ঠিক আছে, এইটা তো এই ধরনের টিক্স কিন্তু WBJE জয়েন্ট এন্ট্রান্স এক্সামে কাজে লাগে এগুলো। আমি এক্সাম্পল 4 আর 5 নিয়ে আলোচনা করব, ভালো করে দেখবে। বলছে এফ ফাংশনটা আর থেকে আর, জি ফাংশনটা আর থেকে আর, দুটো ম্যাপিং আছে। f(x) দেওয়া আছে 2x + 3 আর gx দেওয়া আছে 3x - 2, এদের ডিফাইন করা আছে। তো 5টা 6টা এখানে প্রবলেম আছে, সেগুলো সলভ করব। এবং দেখতে পাচ্ছ এখানে HS 2017 একটা টাইপ দেওয়া আছে, মানে এগুলো কিন্তু পরীক্ষা আসার মতন এগুলো। প্রথমটা দেখি, এফ কম্পোজিশন gx বলেছে। তাহলে এফ কম্পোজিশন g মানে কত? f of gx, f of রাখলাম, gx মানে কত? 3x - 2, তাহলে f of এটা পেলাম। আবার fx দেওয়া হচ্ছে 2x + 3, তাহলে x এর জায়গায় 3x - 2 পুট করো, 2 × 3x - 2 + 3 পেলাম। একইভাবে g বিটাও করলাম। আচ্ছা, c এরটা কি বলেছে? f কম্পোজিশন g -1, তাহলে f কম্পোজিশন g করে কত এসছে? 6x - 1, x থেকে -1 পুট করে দাও, পেলাম। একইভাবে d এরটা করলাম। e এরটা কি বলেছে? f ইনভার্স f কম্পোজিশন g ইনভার্স 5। ওকে, তাহলে f কম্পোজিশন g ইনভার্স f কম্পোজিশন g কত পেয়েছি আমরা? 6x - 1 পেয়েছি, তাই তো? আচ্ছা, 6x - 1 পেয়েছি, তাহলে আমরা কি করব? এটা সমান কি করব? এটা সমান 5 ধরবো। মানে কি বলছি আমি, দেখো এখানে কত বলেছে? f কম্পোজিশন g এর ইনভার্স 5 এর মান কত, তাই তো? কিছুই করব না, আমরা f কম্পোজিশন g এর মান কত পেয়েছি বলো? f কম্পোজিশন g এর মান পেয়েছি 6x - 1। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবার কি করবো আমরা? f কম্পোজিশন g যেহেতু পেলাম, আমরা এটা মান চেয়েছে, এটা f কম্পোজিশন g এর মান পেয়েছি, মানে অ্যাকচুয়ালি 6x - 1 এর ইনভার্সের মান বের করতে হবে, কত হবে, তাই তো? তো এটা সমান তুমি y ধরে নাও, এটা y ধরে নিই, এটা সমান y ধরে নিলাম সাপোজ। তাহলে এইটা ইনভার্স টু গেলে কত হবে? শুধু y টু দি পাওয়ার 1 হবে। তাহলে y সমান কি পাচ্ছি? 6x - 1। আবার 6x - 1 এখানে কত বলেছে? এটা সমান কত? এখানে মানটা কত দেওয়া আছে? 5 এ। তাহলে 6x - 1 সমান কত হবে? 5 হবে। তাহলে এখানে 6x - 1 সমান কত হবে? 5 এ বলেছে, তাহলে 6x - 1 সমান 5। তো এখান থেকে x এর মান বের করে, আচ্ছা তাহলে 1, তাহলে পেলাম 1। আবার g কম্পোজিশন f ইনভার্স 7 বলেছে, তাহলে g কম্পোজিশন f কত পেয়েছি? g কম্পোজিশন f পেয়েছি আমরা 6x + 7, কত পয়েন্টে বলেছে? 7 পয়েন্টে। তাহলে y ধরে নিলে কিভাবে দেখাতে পারি? 6x + 7 সমান কত? 7। আচ্ছা, তাহলে এখানে 7 7 ক্যান্সেল, তাহলে x = 0, এটা 0 হবে। 5 এরটা দেখো, f সাজের z থেকে z একটা চিত্রণ, যেটা মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেট, fx = x² এর সংজ্ঞাত। তো বলছে f চিত্রণটি কি ধরনের চিত্রণ? দেখো fx = x², তাহলে f of -1 যদি পুট করি, z ইন্টিজার মানে কি? -1 + 1 0 সবগুলো হবে ইন্টিজার হলে। f of -1 পুট করলাম 1, f of +1 পুট করলাম তাও 1, তাহলে কি? -1 এর জন্য 1 পাচ্ছি, +1 এর জন্য 1 পাচ্ছি, তাহলে কি হবে? মেনি 1 ম্যাপিং। মেনি 1 ম্যাপিং এ কি হয়? এই যে PMS টা অসংখ্য থাকবে মেনি 1 এ, তাই তো? তাহলে এটা কি হবে? মেনি 1 হবে। আচ্ছা, আবার f চিত্রণের রেঞ্জ কত? 0, 1, 2² 4, 3² 9, এরকম চলছে।
যা জেড এর প্রকৃত উপসেট, এটা তো জেড এর একটা উপসেট, তাই তো? তাই তো হবে, এটা প্রপার সেট হলো। তাহলে এক্স এর মান 0 বসাও, 0, 1 বসাও 1, তাহলে একটা কি, এটা তো জেড এর উপসেট একটা। জেড মানে কি লেখা যায়? জেড মানে লেখা যায় 0 +-1 +-2 এগুলো চলে লেখা যায়। ওকে, তাহলে এর চিত্রণটা কি হচ্ছে? ইনটু ম্যাপিং হচ্ছে। ইনটু ম্যাপিং মানে অন্তঃচিত্রণ, যেটা বলেছিলাম যে একটার দুটো ইমেজ থাকতেই পারে। তাহলে সেটা করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হলো? চিত্রণটা মেনি ওয়ান এবং একটা ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী তাহলে এফ চিত্রণটা আলটিমেটলি কি হলো? মেনি ওয়ান এবং ইনটু। বিয়েরটা কি বলেছে? এফ ইনভার্স অস্তিত্ব থাকবে কিনা দেখো। 1 1 এবং 1 2 হলে সেটা কি হয়? বাইজেক্টিভ হয়। আর বাইজেক্টিভ ম্যাপিং না হলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে না। যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে, আর যদি না হয় তাহলে অস্তিত্ব থাকবে না। সিএরটা কি বলেছে? এফ ইনভার্স 4 এর মান বলেছে, তাই কি হবে? এফ ইনভার্স এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 4 হবে। তাহলে এক্স স্কোয়ার করলে 4, তাহলে এক্স সমান +-2, তাহলে এফ ইনভার্স 4 এর মান কত? -2 +2 দুটো। ডিএরটা কি বলেছে? এফ ইনভার্স -4 এর মান কত? তাহলে এফ ইনভার্স -4 কত? এফ দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টু -4, তাহলে এক্স ইকুয়াল টু +-2i হবে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে, কিন্তু এখানে বলেছে এক্সটা বাস্তব, আর তোমার এক্স ফাংশনটা আছে জেড টু জেড, তার মানে কি এক্সটা বাস্তব না, তাহলে এফ ইনভার্স -4 এর কোনো সেক্ষেত্রে পথ থাকবে না, ফাই হবে। ইয়েরটা এফ ইনভার্স 9 16 এর মান চেয়েছে, তাহলে এফ ইনভার্স 9 এর দুটো করতে হবে, তাহলে এক্স স্কোয়ার 9 এফ দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এফ ইনভার্স 9 আর 16 এর মান বলেছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, সেখান থেকে হচ্ছে এক্স ইকুয়াল টু +-3, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, সেখান থেকে হচ্ছে এক্স ইকুয়াল টু +-4, তাহলে এফ ইনভার্স 9, 16 এর মান হবে -3 +3 -4 +4। তো এই ধরনের অঙ্ক থাকবে ম্যাপিং থেকে। আরও বেশ কিছু প্রবলেম আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো কার কোথায় বুঝতে প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।